নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 8ই জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন এবং আমাদের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলিরও জন্মদিন। জ্যোতিবাবুর জীবদ্দশায় তার জন্মদিন সুভাষ চক্রবর্তী, রমলা চক্রবর্তী পালন করতেন। ইন্দিরা ভবনে সব বাচ্চারা আসতো, সুন্দর একটা ছিমছাম অনুষ্ঠান হতো। জ্যোতিবাবু ইন্দিরা ভবনের একতলায় চেয়ারে বসতেন, আমরাও গেছি অনেকবার। আর তখন হতো সৌরভ আর জ্যোতিবাবুর জন্মদিন একসঙ্গে লেখালেখি হতো, কিন্তু এবার সেরকম কিছু চোখে পড়লো না। আসলে জ্যোতিবাবু দীর্ঘদিন হলো প্রয়াত হয়েছেন। সম্প্রতি জ্যোতিবাবুর কথা আবার নতুন করে ফিরে এলো বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে, যখন তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে বললেন যে 1947 সালের 20শে জুন অবিভক্ত বঙ্গের আইনসভায় বঙ্গভঙ্গের পক্ষে যে ভোটাভুটি হয়েছিল তাতে জ্যোতিবাবু এবং রতনলাল ব্রাহ্মণ দুজনেই বঙ্গভঙ্গের পক্ষে ভোট দিয়েছেন। আসলে জ্যোতিবাবুর মতো বাস্তববাদী নেতা তো কমিউনিস্ট পার্টিতে বিরল। যদিও বারবার করে প্রকাশ কারাতকে বলেছিলেন যে 1-2-3 এগ্রিমেন্ট, মানে ভারত আমেরিকা অসামরিক পরমাণু চুক্তি, এই বিষয়টাকে কেন্দ্র করে কেন্দ্রের ইউপিএ সরকারের সঙ্গে পয়েন্ট অফ নো রিটার্নের অবস্থানে যাওয়ার কোনো মানে হয় না। তারপরে কি হয়েছিল আমরা সবাই জানি। 34 বছরের বাম শাসনের অবসান, কংগ্রেস তৃণমূলের কাছাকাছি আসা ইত্যাদি ইত্যাদি। আর সৌরভ, অনেক বাঙালির আইকন। ক্রিকেটার হিসাবে সৌরভের যোগ্যতার মূল্যায়ন করার দুঃসাহস তো আমার নেই। সৌরভ আমারও কার্যত ক্রিকেটীয় মাঠে সে তো অবশ্যই আমার একজন হিরো, কিন্তু সৌরভ কি বলবো আর কি, নিজেরটুকু এত ভালো বোঝেন এরকম পাওয়া যায় না আর কি। যখন যেমন তখন তেমন, প্রয়োজনে অমিত শাহ, প্রয়োজনে দিদিমণি, সবার সঙ্গেই আছেন, ঝালে ঝোলে অম্বলে। আসলে ঝোলের লাউ অম্বলের কটু। যাই হোক, বাঙালির একটা বিরাট আবেগও আছে, তার ফ্যান ফলোইংও আছে। যদিও নির্বাচনী মানে ভোট বলবো না আর কি, রাজনীতির আবর্তে সৌরভ জড়িয়ে পড়ে নিজের সুনাম কিছুটা হলেও ক্ষুণ্ণ করেছে। 8ই জুলাই এই দুজন বাঙালির জন্মদিন। সৌরভকে তার জন্মদিনের শুভেচ্ছা। আর জ্যোতিবাবু এখনো পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি বলবো, প্রাসঙ্গিক নন, তিনি তো নেই, কিন্তু তার সময়ের বাম শাসন, তার বাস্তব বোধ, সেটা আজকালকার রাজনীতিবিদরা অবশ্যই অনুসরণ করতে পারে। দেখুন, জ্যোতিবাবু কোনোদিন দুঃসাহস দেখাননি সংস্কার করব, শিল্পের জন্য ঝাঁপাবো। উনি স্থিতাবস্থা বজায় রেখেছিলেন। সেই জন্য 77 থেকে 2000 সালের নভেম্বর পর্যন্ত নিরবচ্ছিন্ন রাজ্য শাসন করেছেন, বঙ্গেশ্বর উপাধি পেয়েছিলেন। কিন্তু বুদ্ধবাবু রোম্যান্টিক ছিলেন, কিছু করার উদ্যোগ নিয়েছিলেন, পুরনো বস্তা পচা ধ্যান ধারণা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন। দলও অনেক সময় তাকে সাথ দেয়নি এবং শেষ পর্যন্ত রাজ্যপাট খুইয়েছিলেন। যাই হোক, এটা দুজনের মধ্যে মৌলিক পার্থক্য। বুদ্ধবাবু সংস্কারপন্থী, জ্যোতিবাবু স্থিতাবস্থার পক্ষে। আজকে আমার প্রতিবেদনের শিরোনাম বঙ্গেশ্বরী নীরব কেন। সেই যে রথযাত্রার দিন দীঘা থেকে তাড়াতাড়ি করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে ফিরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর থেকে তো 10 দিন কেটে গেছে। না দিয়েছেন সমাজ মাধ্যমে কোনো পোস্ট, না করেছেন কোনো সাংবাদিক বৈঠক। একটা দিয়ে থাকতে পারেন ওই বিহার টিহার ইত্যাদি নিয়ে, ভোটার তালিকা এক্সটেন্সিভ রিভিশনের বিপক্ষে, এনআরসির বিপক্ষে ইত্যাদি ইত্যাদি। কিন্তু পশ্চিমবঙ্গে তো অনেকগুলো ঘটনা ঘটেছে। কসবা ল কলেজে ম্যাঙ্গোর মতো কৃতীদের পরিচয়ে পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছেন। আদালত চত্বরে দাগিদের
বাঁচাবার জন্য এসএসসি সরকার সওয়াল করেছেন। কোনো বিষয় নেই মুখ্যমন্ত্রীর একটি প্রতিক্রিয়াও নেই। মুখ্যমন্ত্রী বলেন তিনিও আইনজীবী, তিনিও প্র্যাকটিস করেছেন, প্রয়োজনে আবার সওয়াল করবেন। সেই আইন কলেজের একজন মেয়ে অত্যাচারিতা হলো, নিগৃহীতা হলো তৃণমূল ছাত্র পরিষদের মাতব্বরদের দ্বারা লাঞ্ছিতা হলেন, মাননীয় আর কোনো কথা নেই, মুখে চুপ করে আছে। তারপরে রাজন্না হালদারকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সেখানেও কোনো কথা নেই। না হয় রাজন্না হালদারকে নিয়ে তিনি কিছু বললেন না, কিন্তু তারই 21শে জুলাইয়ের মঞ্চে 2024-এ রাজন্না হালদার বক্তব্য রেখেছিলেন সবাইকে চমকে দিয়ে। কিন্তু মনোজিৎ মিশ্র এবং আরো দুজন যে গ্রেপ্তার হয়েছে নির্যাতনের অভিযোগে এবং আরো নানাবিধ কুকীর্তির জন্য, রাজ্যের প্রশাসনিক প্রধান একটি শব্দ উচ্চারণ করলেন না। কেন করলেন না, এই প্রশ্নটাই তো আসছে। নাকি ছোটবাবু বারণ করেছেন যে খুব সংবেদনশীল বিষয়, এখন মন্তব্য করলে হিতে বিপরীত হতে পারে। ম্যাঙ্গো যে সর্বোচ্চ প্রভাবশালীদের যেখানে থাকেন তারা 1-2 কিলোমিটারের মধ্যে থাকেন, সেটা সবাই জানি আমরা। এবং দক্ষিণ কলকাতার দাপুটে নেতা, এবং দক্ষিণ কলকাতা হচ্ছে বঙ্গেশ্বরীর খাস তালুক, তার নির্দেশ ছাড়া সেখানে গাছের একটা পাতাও হেলে না, আর সেখানে বঙ্গেশ্বরী মুখে কুলু পেটে আছেন। বাহ, অবাকই লাগছে না? এতদিন হয়ে গেল তার কোনো বচন আমরা শুনতে পেলাম না, সাংবাদিক বৈঠক করলেন না, সাংবাদিক বৈঠক করে চিরাচরিত ভঙ্গিতে বিজেপিকে আক্রমণ করলেন না। 2-1টা পোস্ট হয়তো করেছেন সমাজ মাধ্যমে, কিন্তু পশ্চিমবঙ্গের যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধানের এই অদ্ভুত নীরবতা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। আসলে বঙ্গেশ্বরী বলবেন কি? কিছু বললেই তো মুশকিল না তখন। আরে অনুপ্রাণিত ছাড়াও তো কিছু সংবাদ মাধ্যম আছে যারা তো কড়া কড়া প্রশ্ন বঙ্গেশ্বরীকে করতে পারেন, তার জুৎসই জবাব তো তিনি দিতে পারবেন না। দেখুন, সুপ্রিম কোর্ট বলেছে যারা দাগি তাদেরকে বেতন ফেরত দিতে হবে। সেই দাগিরা এসএসসির পরীক্ষায় বসতে পারবে, এরকম এই বিজ্ঞপ্তি দিয়েছিল। রাজ্য সরকার দাগিদের পক্ষে সওয়াল করছে, এসএসসি দাগিদের পক্ষে সওয়াল করছে। কলকাতা হাইকোর্ট বলেছে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক চলতে হবে, দাগিরা, চিহ্নিত দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না। এর মধ্যে কেউ যদি ফর্ম ফিল আপ করে থাকেন সেটা খুঁজে বার করে তাদের আবেদন বাতিল করতে হবে। আসলে এই যে 10 নম্বর আছে না, যে পড়ানোর অভিজ্ঞতা, ওইখান দিয়ে ব্যাকডোরে আবার দাগিদের চাকরিতে পুনর্নিয়োগ করার পরিকল্পনা নাকি রাজ্য সরকার করছিল, এরকমই বলছেন আইনজীবীদের একটা অংশ। মানে যারা বলে না আমরা সব স্বচ্ছতার সাথে করি, সুপ্রিম কোর্টের নির্দেশকে লেটার অ্যান্ড স্পিরিটে মানি, তারা সবসময় ফাঁক খুঁজছে কিভাবে কিভাবে দাগিদেরকে আবার পুনর্নিয়োগ করে। আসলে দাগিরা তো শাসক দলের অনেককে পয়সা দিয়ে চাকরিটা পেয়েছেন, তারা যদি পথে বসেন, যাদেরকে টাকাটা দিয়েছেন টাকাটা তো ফেরত চাইবেন, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই দাগিদের বাঁচাও সবার আগে, যে কোনো ভাবে ফাঁক ফোকর খুঁজে দাগিদের ঢুকিয়ে দাও, যাতে দাগিরা আর প্রশ্ন তুলতে না পারে। দেখুন, সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যাবে, সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াবে, এটা এই সরকারের একেবারে নিয়ম। সর্বোচ্চ আদালত পর্যন্ত তারা যাবে, যে কোনো বিষয়ে দেখবেন একেবারে সর্বোচ্চ আদালতের দরজায় তারা গিয়ে করান। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এক্ষেত্রে তার ব্যতিক্রম হবে বলে আমার মনে হয় না। তাই কি বলবেন বঙ্গেশ্বর? বলেছেন এখন মুখ খুললে সমস্যা বাড়বে,
বিরোধীদের ব্যঙ্গ বিদ্রুপ ধেয়ে আসবে, সমাজ মাধ্যমে টিকা টিপ্পণীর ঢল নামবে। কি দরকার? হয়তো ছোটবাবু বা আইপ্যাক পরামর্শ দিয়েছে যে এখন একদম কথা নয় সংবাদ মাধ্যমের সামনে। তাই বঙ্গেশ্বরী মুখে লিউকোপ্লাস লাগিয়েছে। দেখুন, হরিহর পাড়ার একটা লোক কার্বাইন নিয়ে ধরা পড়েছে, রাজ্য পুলিশই ধরেছে। সেই লোকটি একজন প্রাক্তন পঞ্চায়েত প্রধানের হাজব্যান্ড। তাহলে কার্বাইন সে পেল কোত্থেকে? তাহলে বেআইনি অস্ত্রের মজুদ ভান্ডার কি নানা জায়গায়? মাঝে মাননীয় হুঙ্কার দিয়েছিলেন 10 দিনের মধ্যে সব বেআইনি অস্ত্র ধরতে হবে। আমি নিজের চোখে দেখেছি, সিটি সেন্টারে সল্টলেকের গাড়ির ডিকি করে তল্লাশি করছে পুলিশ। আর যেখানে বেআইনি অস্ত্রের মজুদ ভান্ডার আছে সেখানে তারা যায় না। বোমা বাঁধায় রাজ্যের কুটির শিল্পে পরিণত হয়েছে। তাহলে হরিহর পাড়ার যে লোকটি ধরা পড়েছে, কি একটা নাম যেন, তার স্ত্রী প্রাক্তন পঞ্চায়েত প্রধান, কার্বাইন নিয়ে। ভাবতে পারছেন নির্বাচনটা কিভাবে হবে এবার? বোমা তৈরি, কুটির শিল্প, বেআইনি অস্ত্রের মজুদ ভান্ডার সর্বত্র। সেগুলো প্রকাশ্যেও চলে আসছে, কিন্তু যা প্রকাশ্যে আসছে আর যা জমা আছে তার ভগ্নাংশ মাত্রও নয়। নির্বাচন কমিশনের এই বিষয়গুলো নজর রাখতে হবে। আর একটা ঘটনা ঘটেছে যে দেবলা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির নাকি, কারণ শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে মারধর করেছেন। যদিও হুমায়ুন কবির বলেছেন একদম মিথ্যা কথা, যে ছবি বিরোধী দলনেতা প্রকাশ্যে এনেছেন সেই ছবি তার নয়, তিনি আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন। কিন্তু ওই যে ডেপুটি রেজিস্ট্রার, তিনি তো প্রহৃত হয়েছেন, তাকে কে প্রহার করলো? একটা দপ্তরের মধ্যেই তো হচ্ছে। আমি হুমায়ুন কবিরের দাবির যথার্থতা আমি মেনে নিলাম যে তিনি নন, অন্য মানে তার ছবি ওটা নয়। তিনি আইনি নোটিশ শুভেন্দু অধিকারী দিন, সেটা শুভেন্দুবাবু দেখবেন, কিন্তু উনি তো পোস্টটা করেছেন। কিন্তু এটাও ঠিক, একজন তো নিগৃহীত হচ্ছেন, সেই ছবি তো দেখা গেছে। তাহলে দপ্তরের মধ্যে একজন আধিকারিককে নিগৃহীত হতে হচ্ছে, এই ছবিও আমরা দেখলাম। কারোর যেন কোনো তাপ উত্তাপ নেই, এটাই যেন খুব স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। একটা ঘটনা ঘটলে মিডিয়া কিছুদিন হইচই করে, আবার অন্য ঘটনা আসে, তখন মিডিয়ার অ্যাটেনশন অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, আবার সেই স্ট্যাটাস কো ফিরে আসে। কিন্তু এবার একটা জিনিস দেখছি যে বঙ্গেশ্বরী নিরাপত্তা অবলম্বন করছেন। বঙ্গেশ্বরী নিরাপত্তা অবলম্বন করে বেশি দিন থাকতে পারেন না। তিনি খুব ভালোবাসেন তার হাসি মুখের ছবি খবরের কাগজে ছাপা হোক, টিভিতে তার বক্তব্যে সরাসরি সম্প্রচার হোক। এতদিন চুপ করে আছেন, এটা তার স্বভাব বিরুদ্ধ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন মুখ খুললে হিতে বিপরীত হবে, বা তার স্পিন ডক্টরসরা বলেছেন যে এই সময়টায় চুপ থাকাটাই শ্রেয়। তাই বাধ্য ছাত্রীর মতো স্পিন ডক্টরস এবং দ্বিতীয় প্রভাবশালীর পরামর্শকে শিরোধার্য করে তিনি হয়তো চুপই রয়েছেন, আপাতত আছেন। যে কোনো মুহূর্তে তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে স্বভাবশীল ভঙ্গিতে দোষারোপ করতে শুরু করবে।